দর্শক, ফিরে এলাম পূর্বাঞ্চল রিজেন্ট সংবাদ সংলাপে। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছে আসছি। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিস্তর বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, বিস্তর বলেছেন আশরাফ কায়সার, এবং মাঝে আপনি আছেন। আপনি অর্থনীতির ক্ষেত্রটিকে নিয়ে বলছিলেন বিরতির আগে। না, আমি বলছিলাম, কিন্তু আমি একটু রাজনীতিবিদদের একটু পক্ষে কথা বলি, কারণ এত বিপক্ষে কথা হচ্ছে, একটু যদি তাদের পক্ষে না, তারপরও একটু পক্ষে বলা। বিপক্ষেটা ভালোবাসা থেকে হচ্ছে না, কিন্তু আমি আশরাফ ভাইয়ের সাথে এক জায়গায় একমত যে ব্রিডিং গ্রাউন্ডটা আমাদেরকে বের করতে হবে, এবং ব্রিডিং গ্রাউন্ডটা আসছে আইডিওলজিক্যাল ইনটক্সিকেশন থেকে। তা আমি আমার আব্বা মরহুম নাজির রহমান সাহেব 4 দলীয় ঐক্যজোট যখন প্রথমে ফর্মড হলো এবং 2001-এ যখন 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসলেন, তখন মুজাহিদ সাহেব মন্ত্রণালয় ছিলেন গণশিক্ষা। আমার আব্বা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যেটাতে ভেটো দিলেন, কারণ আমার আব্বা বুঝতে পারলেন যে গণশিক্ষা যদি জামাত নিতে পারে, তাহলে এই আইডিওলজিক্যাল ইনটক্সিকেশন যেটা বাংলাদেশে ঘটবে, সেটাকে কোনো রাজনৈতিক শক্তি আর আটকে রাখতে পারবে না। তো রাজনীতিবিদরা, আমি আমার আব্বাকে তুলে ধরলাম, কিন্তু অনেক মানুষই তার ক্ষেত্রে তার জায়গায় থেকে অনেক লড়াই করছে যেগুলি আমরা জানি না। সো আমাদের কিছুটা হলেও তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে হবে। সব যে কালো বা সাদা তা না। কিন্তু আমি যেই জায়গাটায় আসতে চাচ্ছি অর্থনৈতিক ক্ষেত্রে, যেটা আপনি বলছেন, দেখেন, দুঃখজনক হলেও সত্যি যে কিছুদিন আগে হেলদি পটেটোস ফার্মার্সরা বিক্রি করেছে 1 টাকায়, আর আপনি আপনার রটেন শেয়ার মার্কেটে প্রিমিয়াম দিয়ে বিক্রি করতে পারেন এই দেশে। এটা হচ্ছে এই দেশের অর্থনৈতিক বাস্তবতা। আপনি 23 বছর পরে যখন একবার মিনিমাম ওয়েজ আনতে গেলেন, সবাই আপনাকে বলল সব কারখানা বন্ধ হয়ে যাবে 5100 টাকা করলে। আমি এখন পর্যন্ত একটা কারখানা বন্ধ হতে দেখলাম না। যেই কথাটা হচ্ছে যে আইডিওলজিক্যাল ইনটক্সিকেশনটা কখন থাকবে? যখন আপনার একটা সেন্স অফ ডেপ্রিভেশন থাকবে। সেন্স অফ ডেপ্রিভেশনটা কখন হয়? যখন আপনি মনে করছেন যে আপনার সাথে অন্যায় হচ্ছে। শুধু যে ন্যাচারাল আমাদের একটি হোমোজিনিয়াস ল্যান্ড, তাই আমাদের দেশে জঙ্গি হবে না, এমন কোনো কথা নেই। আপনি যদি ওই আইডিওলজিক্যাল, এটা আই ডোন্ট থিঙ্ক ওই দিকে আমাদের, কারণ যেই ছেলেটা 9/11-এ যারা টুইন টাওয়ারকে ধ্বংস করলো, তারা কি অভাবী পরিবারের সন্তান? নো, তাদেরকে আইডিওলজিক্যালি ইনটক্সিকেট করা হয়েছে বিভিন্ন অন্যায়ের কথা বলে, বিভিন্ন দর্শনের কথা বলে। এখন প্রশ্ন হচ্ছে ম্যান্টেল অফ রেসপন্সিবিলিটিটা কার হাতে? এখন আমাদের একটা সামাজিক টেন্ডেন্সি হচ্ছে যে ম্যান্টেল অফ রেসপন্সিবিলিটিটা আমরা সবসময় সরকারের মধ্যে খুঁজে বেড়াই। যেটা আমিও বললাম যে ধর্মনিরপেক্ষ যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, তাদের একটি দায়িত্ব আছে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা। কিন্তু তার সাথে সাথে যারা পলিটিক্যাল অপোজিশনের লিডারশিপ দিচ্ছে, তাদের উপরও একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আছে বাংলাদেশে। কারণ সবকিছু সরকারি মেশিনারি দ্বারা, সবকিছু শিক্ষা দ্বারা, সবকিছু স্টেট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আপনি করতে পারবেন না। আমি একটি জায়গায় আসি। আমার রাজনীতিক ইতিহাসের কারণে 18 দলীয় রাজনীতি দেখার সুযোগ হয়েছে। আমি বলতে পারি যে বিএনপির মধ্যে অসাম্প্রদায়িক রাজনীতির অনেক বড় চেতনা আছে। অনেক ব্যক্তিত্বরা আছে যারা নিজ জীবনে খুবই অসাম্প্রদায়িক, নিজ জীবনে খুবই প্রগতিশীল, কিন্তু একটি রাজনৈতিক মুনাফা নেওয়ার কারণে আজকে এরকম একটি বড় দল যারা 37%, 32% ভোট পেয়ে এসেছে সারা জীবন, তারা এরকম একটি পলিটিক্যাল কার্ড বারবার ব্যবহার করছে, বারবার তারা সামনে নিয়ে আসছে। এই জিনিসটা যারা খুবই দুঃখজনক। এবং সত্যিকার অর্থে যদি জঙ্গি এবং মৌলবাদী বা মাওই যেইটাই বলেন, এনি ফর্ম অফ এক্সট্রিমিজম আপনি ফাইট করতে যান, শুধু সরকার দ্বারা, শুধু সেন্টার লেফট পলিটিক্যাল ফোর্সেস দ্বারা এটা সম্ভব না। সেন্টার রাইট পলিটিক্যাল ফোর্সেসদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি একটা উদাহরণ দিই। আমি ব্রিটেনে পড়াশোনা করেছি। ব্রিটেনে একটি পার্টি আছে, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি। এটাকে সবাই বলে একটি রেসিস্ট পলিটিক্যাল পার্টি, অর্থাৎ তারা বলে কালোদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এশিয়ানদের বের করে দাও, কোনো ইমিগ্রেশন, মানে একটু এক ধরনের উগ্রপন্থী ডান। আজকে যারা কনজারভেটিভ পলিটিক্যাল পার্টি আছে ব্রিটেনে, তারা জীবনেও ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির সাথে ঐক্য করে না, কারণ তারা মধ্যম ডানপন্থী দলদের সাথে থাকতে চায়। তারা চায় না ফার রাইট উইং। আমাদের দেশের দুর্বলতা হচ্ছে আমরা মৌলবাদী সাম্প্রদায়িক ডানপন্থী রাজনীতির দিকে চলছি। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা
বেরিয়ে আসবো কিভাবে? যদি ওই স্পেসটা দেওয়া হয়, অবশ্যই আমি মনে করি যারা সরকারে আছে তাদের একটি দায়িত্ব যে যারা ডানপন্থী রাজনীতি করছে তাদের একটি পলিটিক্যাল স্পেস দেওয়া, এবং যারা ডানপন্থী রাজনীতি করছে তাদের ওই পলিটিক্যাল স্পেসটায় পাড়া দেওয়া উচিত আফটার লিভিং সাম্প্রদায়িক যারা রাজনীতি করছে তাদের আশেপাশে, তাদেরকে ছেড়ে সেই পলিটিক্যাল স্পেসটায় আসা। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা আসতে না পারি, তাহলে আপনি সত্যিকার অর্থে আপনি যেই জায়গাটায় যেতে চাচ্ছেন এক্সট্রিমিজমের বিরুদ্ধে, সেই জায়গাটায় যেতে পারবেন না। আমি ইরান যখন শাহ পাল্লাভি ইরানে যখন থ্রোন আউট হতো, যখন আয়াতুল্লাহ খামেনি এসে পড়লো দায়িত্বে, ইরান কিন্তু বাংলাদেশের থেকে ওই সময় 3 গুণ বেশি বড় লোক ছিল। সো আজকে $1000 আপনার জিডিপি পার ক্যাপিটা, তাই আপনার দেশে জঙ্গিবাদ হবে না, বা আপনার দেশ ইরানের মতো বা আফগানিস্তানের মতো একটি পলিটিক্যাল ক্যারেক্টার পাবে না, তা চিন্তা করার আমার মনে হয় কোনো অবকাশ নেই। ইট ইজ রাইট যে ইট ইজ নট অনলি ইকোনমি, শুধু অর্থনীতি এটা সমাধান করতে পারে না। উনি যেটা বলেছেন যে আমরা কথাটা আরো একটু বলা যায় যে এটা সেন্স অফ ডেপ্রিভেশন পারসিভড, ইট মে বি রিয়েল, ইট মে বি আর্টিফিশিয়াল, বাট ইট ইজ এ কনসার্ন যে কোথায় সে বঞ্চিত হচ্ছে, তার সেন্স কি গ্রো করছে। সেটা যে অর্থনীতি হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু উনি যে কথাটা বললেন সেটা হচ্ছে বাংলাদেশে আমি আরেকটা যোগ করতে চাই। ব্রিটেনের উদাহরণ দিলেন ভেরি রাইটলি। বাংলাদেশে একটি সমস্যা হলো যে বাংলাদেশ যেই সংবিধানে যেই ভিত্তির উপরে বাংলাদেশ স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এটিকে অস্বীকার করে রাজনৈতিক দলরা এই দেশেই রাজনীতি করতে চায়, যেটি অন্য দেশে আপনি পাবেন না, ভারতে পাবেন না, যুক্তরাষ্ট্র পাবেন না। উনি ইউকে রেফারেন্স দিলেন, সেখানে সেন্টার রাইট অ্যান্ড সেন্ট্রাল লেফট তারা যে ইকুয়েশনে রাজনীতি করছে, আমাদের এইখানে প্রথমে হচ্ছে যে আমার তো দেশের উপরেই আনুগত্য নাই, আমি বিশ্বাস করতে পারছি না এটি আমার দেশ, কিন্তু আমি এখানে রাজনৈতিক দল। তো এক্ষেত্রে কখনোই ওই দায়িত্বে তারা কখনো পালন করবেন না। রাজনৈতিক দল বলতে সরকারি দল বোঝায় না, রাজনৈতিক দল বলতে বোঝায় এই দেশে যতগুলো রাজনৈতিক দল মানুষকে নিয়ে রাজনীতি করছে তাদের সবার দায়িত্ব দেশের প্রতি আছে। তো এখন কেউ আছে দেশের প্রতি রাজনীতি করছেন, ভুলভ্রান্তি যাই থাক, আবার কেউ আছে এই দেশকে মানেনি না, কোনো আনুগত্য নেই। তো সেইখানে প্রথমে এটিকে এস্টাবলিশ করতে হবে, এই দেশে রাজনীতি করতে হলে এই দেশের প্রতি আনুগত্য এনেই রাজনীতি করতে হবে, তাছাড়া কোনো রাজনীতির অবকাশ নেই। হলো একটি। আরেকটি হচ্ছে যে এই যে যেটা উনি বলেছেন ইডিওলজিক্যাল ইনটক্সিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে দেখেন যে শিক্ষা ব্যবস্থার বৈষম্য, অনেকে বলবে যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নর্মাল স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিস্তর একটা ফারাক। এখান থেকে যে প্রোডাকশন হচ্ছে দুভাবে হচ্ছে। আমি এক পাশ থেকে যদিও যেটা সরকারি পরিচালিত আলিয়া পন্থায় বেশ কিছু সাবজেক্ট ঢোকানো হয়েছে ইতিমধ্যেই, কিন্তু কওমি মাদ্রাসাগুলোতে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে একমুখী শিক্ষা, এখানে অন্য যে তাকে কর্মমুখী শিক্ষার জন্য যেসব বিষয়গুলো পড়ানো দরকার সেগুলো আসছে না। তার ফলে তাকে আমি কি বানাচ্ছি, তাকে দেশের কাজের জন্য, পরবর্তী কর্মসংস্থানের জন্য, কর্মের ক্ষেত্রে তাকে কোথায় আমি ব্যবহার করব। তো সেটিও একটু ভাববার বিষয় আছে। এখানে দেখেন, এখানে কিন্তু আবার এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। কেউ যদি এই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে কোনো ধরনের রিফর্ম, মনে হচ্ছে যেটা এটা হয়ে গেছে দেওবন্দ আমলে, ওটাই কি যুগোপযোগী কখনোই হবে না, এর কি কোনো পরিবর্ধন পরিমার্জনের কোনো প্রয়োজন নেই, সেখানে সেটা মানতে রাজি না। এখানেই আসলে এই পলিটিক্যাল ইসলামের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওনারা এটা কেন করতে চাচ্ছেন না? কারণ তাদেরকে তো মানুষ হিসেবে দেশের কাজে লাগতে হবে, লাগাতে হবে। তো এই সব মিলিয়ে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে, এটার সাথে যখন আপনি পন্থা, যে আপনার যে ইডিওলজি, এটাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি বেছে নিচ্ছেন সহিংস পন্থা। সহিংস পন্থার ভেতরে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো যে এই যতই জঙ্গিত্ব হচ্ছে, সহিংসতা হচ্ছে, কিন্তু তার ভিকটিম হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। যেখানেই কোনো অ্যাকশন হবে দেখবেন 200 লোক মরে গেছে। এরা কারা? এরা সাধারণ, এরা কোনো রাজনীতি করে না, এরা এটা বোঝেও না, কিন্তু তারাই হচ্ছে সবচেয়ে বেশি নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, সাফার করছেন, তাদের বাড়িঘর জ্বলছে। আপনি যদি বাংলাদেশেও এই স্ট্যাটিস্টিক্স নেন, এখানে ইরাক, আফগানিস্তান, পাকিস্তানের তো উদাহরণ আছেই, যে গত 1 বছরের
আমার মনে হয় একটা জরিপ চালালে আপনি দেখবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নিরীহ মানুষ, যে কোনো পক্ষেই ছিল না। তো এই জায়গাটাতে এই যে ডেঞ্জারটা, এটা আমাদের মানুষকে বুঝতে হবে, যেটি সমাধান না। আর গণতান্ত্রিক পন্থাটার ভেতরে একটি সুবিধা আছে, সেখানে অনেক আপনার ভুল আছে, অনেক অপূর্ণতা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটি জিনিস আছে যে এরা যতই ধাক্কাধাক্কি করুক, কিন্তু আলটিমেটলি সবার অবজেক্টিভ থাকে যে সাধারণ মানুষের কিছু কল্যাণ। একটি বাক্সের মধ্যে অবজেক্টিভ থাকে যে মানুষ ভোট দেবে, মানুষ না, ওটা তো আছেই। তাছাড়াও আপনি দেখেন যে বাংলাদেশের যদি তাকিয়ে দেখি যে আমরা 42 বছরে আর কিছু পাই বা না পাই, ঢাকা শহরে তাকালে এখন লক্ষ লক্ষ গাড়ি চলে, ঠিক আছে। গ্রামে গঞ্জে এখন খুব কম বাড়ি পাওয়া যাবে যেখানে একটা টেলিভিশন বা একটা অ্যামিনিটিস নাই, হ্যাঁ, আর ছাত্র মানে স্কুল নাই, এরকম একটি গ্রাম পাওয়া যাবে না। তো এটি হচ্ছে আমাদের ধীর হলেও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন এই অগ্রযাত্রাকে আপনি আরো যত সিস্টেমেটিক ওয়েতে এর গতি যত এনে দিতে পারবেন, এখন ওই ভিশন বিভিন্ন আছে, সেগুলো যদি কার্যকরী হয়, স্বভাবতই ওই জায়গাটা যে সেন্স অফ ডেপ্রিভেশনটা অনেক অবদমিত হবে, সেখান থেকে আমরা এই ধরনের বিপদ থেকে মুক্ত থাকতে পারি ভবিষ্যতে। জনাব আশরাফ কায়সার। একটি জিনিস হচ্ছে যে দেরিতে হলেও বাংলাদেশে ভালো রাজনীতির একটা সূচনা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এরশাদ আমলে অনেক রাজনীতিককে আমরা দেখেছি সামরিক শাসনকে সহযোগিতা করতে এবং পদ পদবীর লোভে আদর্শ বিচ্যুত হয়ে সেসব জায়গায় চলে যেতে। আমাদের দেশে কিন্তু ধর্মীয় রাজনীতির যেরকম একটি আবরণ রয়েছে, সেরকম সুবিধাবাদী রাজনীতিরও একটি পর্যায় বা অধ্যায় ছিল। এরকম পর্যায়ে পার হয়ে এখন বাংলাদেশে কিন্তু যেহেতু 42 বছর পরে আমার মনে হচ্ছে রাজনীতিরও এক ধরনের কলুষিত অধ্যায় থেকে একটি উজ্জ্বল অধ্যায়ের দিকে রাজনীতি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তার কতগুলো পূর্ব শর্ত রয়েছে। পূর্ব শর্ত হচ্ছে যে সেই আদর্শ দলগুলোর আছে কিনা, বা দলের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তারা কি সেই আদর্শে উজ্জ্বল কিনা। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি ব্যক্তির হাতে হয়, কখনোই দলীয় সংগঠন সেরকম আদর্শ বা সিদ্ধান্ত নিতে পারবে না যেটি নাকি দলকে হয়তো নেওয়া উচিত বলে আমরা মনে করি। ধরুন জামাতকে বা জেনারেল রশিদ সাহেবের সাথে আমি একমত যে আপনার বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বে যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা এই রাষ্ট্রের রাজনীতি করার অধিকার দিয়েছি, তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, তাদেরকে গাড়িতে আমরা পতাকা তুলতে সাহায্য করেছি, তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় বা গণশিক্ষা না দিলেও অন্যান্য মন্ত্রণালয় দিয়েছি, সমাজ কল্যাণ দিয়েছি। উনি সমাজের কল্যাণ করবে যিনি বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করেননি, অথবা তার সাথে আমরা জোটবদ্ধ হয়েছি, 4 দলীয় নেতা হয়েছি, তার সাথেই এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের রাজনীতিবিদদের তাদের ভূমিকার জন্য আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত, বিশেষ করে অগণতান্ত্রিক, অদায়িত্বশীল এবং সাম্প্রদায়িক ভূমিকার জন্য। অধিকাংশ রাজনীতিবিদ এই কাজ করেছেন সুবিধার জন্য, ওখানে কোনো আদর্শ নাই। আদর্শ রাজনীতিবিদরা বলেন, কারণ মেঠো বক্তৃতা করতে হয় তাদের, কিন্তু সুবিধাবাদ বাংলাদেশের রাজনীতির খুব বড় জায়গা নিয়ে নিয়েছে। ধরুন জামাত সন্ত্রাসী সংগঠন হিসাবে আদালত দ্বারা ঘোষিত। বাংলাদেশের রাষ্ট্রে এখন জামাতের রাজনীতি যদি আপনি নিষিদ্ধ করেন, এমন একটি দাবি কিন্তু উঠেছে। যারা সরকারে আছেন তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ধর্মভিত্তিক রাজনীতিকে আর প্রশ্রয় দিবেন কিনা, সুযোগ দিবেন কিনা, এবং নাকি আপনার জামাতে ইসলামীর নিষিদ্ধের ভেতর দিয়ে আপনি এরকম একটি মেসেজ দিবেন যে এই ধরনের সংগঠনকে আমরা আর প্রশ্রয় দিতে চাচ্ছি না। প্রথমত যারা বাংলাদেশের রাষ্ট্রে বিশ্বাস করে না, যারা সন্ত্রাসের সাথে যুক্ত ছিল এবং যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করতে চায়, তাহলে একটি বড় উত্তরণ হতে পারে রাজনীতির যে গুণগত মানের কথা আমরা বলছি। দ্বিতীয় হচ্ছে যে কওমি মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় সত্যি কর্মের ব্যাপারে কথা বলতে হবে, কেননা ওই মাদ্রাসাগুলো থেকে আপনি হেফাজতে ইসলামের সমাবেশের দিকে একবার তাকান, যেই শিশুদের বা কিশোরদের বা তরুণদের আপনি দেখেছেন, এদের মতো নিরীহ এবং দিকভ্রান্ত শিশু কমই দেখেছেন। তাদের নেতৃত্বের কি উদ্দেশ্য ছিল আমরা জানি না, কিন্তু তাদের ওই নির্বাক চেহারাগুলো এবং ঢাকা শহরে আসার পরে যে চোখ চিকচিক করছে শহরের এই অট্টালিকা দেখে আমরা তো বুঝতে পারি। কাজে তাদেরকে বাস্তব জীবনে আনতে হবে, তাদেরকে একটি কর্মমুখর জীবনের স্বপ্ন দিতে হবে, তাদেরকে একটি কাজ করার আশা দিতে হবে, তাদের শিক্ষার সাথে কাজের সম্পর্ক যোগাযোগ করতে হবে। এখানে স্পর্শকাতর যতই হোক রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং যারা সরকার পরিচালনা করে তাদের দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সাথে নিয়ে, মানে বিবেক সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষকে সাথে নিয়ে আপনাকে এগোতে হবে। কিন্তু আমরা প্রায়শই দেখি যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী যে মতাদর্শে বিলং করেন, রাজনীতিবিদরা তার উপরে এনাফ আস্থা রাখতে পারেন না। দ্বিতীয় হচ্ছে আপনার বৈষম্য কমাতেই হবে।
এবং এই রাজনীতি সেই বৈষম্য কমাতে পারবে কিনা আমি সন্দিহান। যদিও গণতন্ত্রের কারণে এক ধরনের মানে সারফেস লেভেলে চাকচিক্য কিন্তু বাড়ছে, কিন্তু সেটি যদি এমন হয়ে থাকে যে আপনার $1,000 জিডিপির পরেও বাংলাদেশের 5% মানুষ বাংলাদেশের 95% মানুষের চেয়ে অনেক বেশি সম্পদশালী, এই বৈষম্য কিন্তু তখন উত্তরোত্তর চলতেই থাকবে। জিডিপি আরো বাড়লেও কিন্তু বৈষম্য তখন কমলো না। কাজে ওই বৈষম্য কমাতে হবে, এবং ওই বৈষম্য কমানোর জন্য যদি আরেকটু সুষম আচরণের দিকে যেতে হয়, আরেকটু সুশাসনের দিকে যেতে হয়, আরেকটু বিনিয়োগের দিকে যেতে হয়, অথবা কর্মসংস্থান, সেটিকে নজর দিতে হবে। আমরা শেষ 4 মিনিটে আছি, 1 মিনিট। আমি জাস্ট এক জায়গায় আসবো যে আব্রাহাম লিঙ্কন যখন তার 13 অ্যামেন্ডমেন্টটা করতে যাচ্ছেন, তখন তার ডেমোক্র্যাটদের কিছু ভোট প্রকিওর করতে হয়েছিল, একদম রীতিমতো কিনতে হয়েছিল 13 অ্যামেন্ডমেন্টটা করে স্লেভারি পাশ করার জন্য। এটা অনেকের চোখে খারাপ, অনেকের চোখে করাপশন, রাইট? মেইন স্ট্রিম রাজনীতি যদি আপনি করতে চান, কিছু জায়গায় আপনার কম্প্রোমাইজ করতে হয়, যেটা সাংবাদিকদের চোখে, সুশীল সমাজদের চোখে, সচেতন সমাজদের চোখে একটু বেশি খারাপ লাগে। বাট যারা মেইন স্ট্রিম রাজনীতি করে তাদের কিছু কম্প্রোমাইজ করতে হয়, এবং তারা ইনার ব্যাটেলসগুলি করেন যেগুলি আপনারা দেখেন না, বা আপনারা হয়তো বুঝার চেষ্টা হয়তো মাঝে মধ্যে করেন না। বাট ইস্যুটা ওইটা না যে রাজনীতিবিদরা কি করছে করেনি, এটা ইস্যুটা হয়েছে যে অনেক ব্যর্থতা সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ অনেক সাফল্যের জায়গায় আছে দাঁড়িয়ে, এবং এইখানে রাজনীতিবিদদের অনেক একটা ভূমিকা আছে। কিন্তু আমি শেষ করতে চাই একটা জায়গা দিয়ে, যেটা সরকারের জন্য, যে জওহরলাল নেহরু যেদিন মারা গেলেন সেদিন একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা হচ্ছে, "The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep." অর্থাৎ আত্মতৃপ্তির কোনো জায়গা নেই, আমাদের হাতে এখনো অনেক কাজ আছে। দীর্ঘমেয়াদী এবং শর্ট রান কে মাথায় রেখে আত্মতৃপ্তি, অহমিকার কোনো দাঁড়ানোর সুযোগ। ধন্যবাদ। 1 মিনিট। ওই কথাটা ফেরত আসতে হবে, যে অর্জন হয়েছে, যত বদনাম দেওয়া হলো রাজনীতিবিদদেরই দেওয়া হলো, এবং এই অর্জনের পেছনে রাজনীতিবিদদের দুর্ভাগ্য, তারা সবগুলো কাজ করার পরও এই বদনামের ভাগিদার হন। কিন্তু এই যে যতটুকু $1,014 যে আজকে মাথা পিছু আয়, সেটি তাদের কারণেই হয়েছে। এখানে সবার যে প্রত্যাশা, মানুষের যে শুভ প্রত্যাশা, সেটি হচ্ছে তাদের উপর একটা বিশাল চাপ সৃষ্টি করে। তো যত প্রত্যাশা আমাদের আছে, আমার মনে হয় যে উনি যেটা বললেন যে রাজনীতিবিদরা এই সবকিছু মিলে কম্প্রোমাইজ করে প্রত্যাশা পূরণ করতে পারেন না। তবে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে আমরা তাদেরকে সবসময় এই ক্রেডিট দিতেই চাই, দেশটা তারাই চালাচ্ছেন এবং তারাই চালাবেন, সেটি সবচেয়ে উত্তম। তবে সেখানে যে জনগণের প্রত্যাশা পূরণে যত বেশি সিস্টেম ডেভেলপমেন্ট হবে, কিন্তু বাংলাদেশের সিস্টেম ডেভেলপমেন্ট কিন্তু এখন অনেক বেশি হয়েছে, সেটাই হচ্ছে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের একটি চলার পথে হয়ে থাকবে। 1 মিনিট। আমি আমার বক্তব্যে যদি কখনো মনে হয় যে রাজনীতিবিদদের সমালোচনা করছি, সেটি না। প্রথমত, বাংলাদেশে আমরা অনেক ধরনের শাসন দেখেছি, অদ্ভুত সব শাসন দেখেছি, এবং সামরিক, আধা সামরিক ইত্যাদি দেখেছি। রাজনীতিবিদরা দেশ চালাতে সবচেয়ে ভালো পারেন। গণতন্ত্র এ যাবৎকালে আমরা যতগুলো শাসন ব্যবস্থা পেয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো এখন পর্যন্ত। কিন্তু যেই দাবিটি আমরা করতে চাই, আমরা এর চেয়েও ভালো শাসন চাই, এর চেয়েও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চাই, এবং জবাবদিহিতা করতে দেখতে চাই। কেননা জনগণের এই দাবি, আর রাজনীতি যেন জনগণের মতের প্রতিফলন হিসাবেই আমাদের কাছে আসে, সেটি আমরা চাই। ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রশিদ, ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ জনাব আশরাফ কায়সার। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা যে কথাগুলো বলছিলাম এখানে, সেই কথাগুলো থেকে একটি বিষয় বোধহয় বের হয়ে আসতে পারে, যে মানুষগুলো খুন হচ্ছেন বিভিন্ন সময়, বিভিন্ন জঙ্গি হামলায় বা সাম্প্রদায়িক হামলায়, সেটি ছত্তিশগড়ে হোক, ইরাকে হোক, আফগানিস্তানে হোক, তারা কিন্তু নিতান্ত সাধারণ মানুষ, যারা এই জঙ্গিবাদ নিয়ে খেলেন, যারা জঙ্গিবাদের পক্ষে অবস্থান করেন, তারা কিন্তু মারা যায় না। সেই জন্য সাধারণ মানুষেরই উচিত এই ক্ষেত্রে তাদের শক্ত অবস্থানটি নেওয়া। শুভরাত্রি।